মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা আসপেক্ট মেডিকেল সিরিজ কর্তৃক আয়োজিত অনুশীলনীর প্রশ্ন সলভ সিরিজে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা জুওলজির 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্ন থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বাছাই করে আমরা আজকে সলভ করব। তো চলো শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা একটা পরিসংখ্যান দেখে আসব। সেটা হচ্ছে কি, দেখো যে আমাদের যে 1 নম্বর চ্যাপ্টারটা অর্থাৎ প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে আমরা বোর্ড পরীক্ষায়, তারপর হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন আসতে দেখছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য ও প্রাণীর শ্রেণীবিন্যাস। তো দেখো, এই যে প্রাণী বৈচিত্র্য এবং প্রাণীর শ্রেণীবিন্যাস, এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষা, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ডে প্রশ্ন আসতে দেখছি। তারপর হচ্ছে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এও আমরা কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসতে দেখছি, প্রাণী বৈচিত্র্য এবং প্রাণীর শ্রেণীবিন্যাস। তারপর দেখো, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে প্রাণী জগতের প্রধান যে পর্বগুলো আছে অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, করডাটা, এই যে প্রাণী জগতের প্রধান যে 9টা পর্ব, এই 9টা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং হচ্ছে এই পর্বের যে গুরুত্বপূর্ণ প্রাণীগুলো আছে, তো এইগুলা থেকেই কিন্তু আমরা দেখো সর্বাধিক প্রশ্ন আসতে দেখছি। তাহলে তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা যে সেটা বোর্ড পরীক্ষা হোক, তারপর হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক, আর হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা হোক, এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু এটাই যে প্রাণী জগতের যে প্রধান 9টা পর্ব আছে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে বিস্তারিত পড়তে হয় করডাটা পর্ব নিয়ে। তো করডাটা পর্ব থেকেও কিন্তু আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায়, মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখছি। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। করডাটা পর্বের যে উপপর্বগুলো আছে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, আবার উপপর্বের যে শ্রেণীগুলো আছে বিশেষ করে ভার্টিব্রাটা উপপর্বের যে 7টা শ্রেণী আছে তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং ওই শ্রেণীর উদাহরণগুলা, এটা কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের। এই ছাড়া আমরা শেষমেশ আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাণীর বায়োলজিক্যাল নেম বা বৈজ্ঞানিক নাম, এটা আমরা মুখস্থ করব। এখান থেকেও আমরা প্রশ্ন আসতে দেখছি মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তো চলো আমরা আর কথা না বাড়াই, আমরা পরিসংখ্যানটা দেখে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে বাছাইকৃত সেরা সেরা প্রশ্নগুলা, যেগুলো আমাদের মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলা সমাধানে। আচ্ছা, তো দেখো সবার আগে যেই প্রশ্নটা সেটা হচ্ছে কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা, তো এখন একটা কথা তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে কি, দেখো তোমরা নিশ্চয়ই ভার্টিব্রাটা এই যে উপপর্বটা এটার কিন্তু নাম শুনছো। তো এই ভার্টিব্রাটা উপপর্ব এটার কিন্তু 7টা শ্রেণী আছে। 7টা শ্রেণীর মধ্যে একটা হচ্ছে কন্ড্রিকথিস, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তারপর হচ্ছে অ্যাভিস বা হচ্ছে পাখি। তাহলে দেখো কি বললাম, অ্যাভিস বা হচ্ছে পাখি, অ্যাভিস বা হচ্ছে পাখি। তারপর হচ্ছে রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ, রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ। তারপর হচ্ছে অ্যামফিবিয়া বা হচ্ছে উভচর, অ্যামফিবিয়া বা হলো উভচর।
তারপর হচ্ছে ম্যামালিয়া বা হচ্ছে স্তন্যপায়ী। তাহলে দেখো এই যে 7টা শ্রেণী, এটা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। আমি যদি আবার বলি, কন্ড্রিকথিস, তারপর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তারপর হচ্ছে অ্যাভিস বা পাখি, তারপর হচ্ছে রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ, তারপর হচ্ছে অ্যামফিবিয়া বা হচ্ছে উভচর, আর একটা হচ্ছে ম্যামালিয়া বা হচ্ছে সরীসৃপ, স্তন্যপায়ী। তো এখন কথা হচ্ছে, দেখো আমাদের এখানে প্রশ্নটা আসছে সরীসৃপ থেকে, অর্থাৎ রেপটিলিয়া, এই শ্রেণী থেকে এই প্রশ্নটা করা হয়েছে, রেপটিলিয়া থেকে। আচ্ছা, তো তাহলে বিষয়টা হচ্ছে, প্রশ্ন হলো কোন সরীসৃপের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ। তোমরা এটা মনে রাখবা যে সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠে কিন্তু বিভক্ত না, অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ। দেখো আমরা মানুষ, আমরা কোন শ্রেণীর অন্তর্গত, আমরা হচ্ছে স্তন্যপায়ী বা হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত। তো আমাদের হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠে বিভক্ত। আমাদের দুইটা অ্যাট্রিয়াম আছে আর দুইটা ভেন্ট্রিকল আছে, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল। কিন্তু কথা হচ্ছে রেপটিলিয়া বা হচ্ছে সরীসৃপ শ্রেণীর যারা আছে তাদের হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠে বিভক্ত না। তবে এক্ষেত্রেও আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই, এবং সেই ব্যতিক্রমটা হচ্ছে কুমির। তাহলে আমাদেরকে কিন্তু এই কুমিরের কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কুমির যদিও সরীসৃপ শ্রেণীর অন্তর্গত, কিন্তু তার হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠে বিভক্ত। তাহলে এই যে ব্যতিক্রমী যে ইনফরমেশনগুলো আছে, এগুলা কিন্তু খুব মানে ভালোভাবে তোমাকে আয়ত্ত রাখতে হবে। তুমি যখন প্রাণী বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়বা বা উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়বা, তো তুমি দেখবা যে কম বেশি সব চ্যাপ্টারেই কিছু না কিছু ব্যতিক্রমী ইনফরমেশনগুলো আছে। তো তুমি যে কাজটা করতে পারো যে এই ইনফরমেশনগুলোকে তুমি একটা জায়গায় নোট করে রাখবা, এবং ওই নোটটা তুমি বারবার রিভিশন দিবা। তাহলে যেটা হবে, ব্যতিক্রমী ইনফরমেশনগুলা তোমার আর ভুল হবে না। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কুমির। আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। আচ্ছা, এখানে বলা হচ্ছে নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। আচ্ছা, আগে কয়েকটা কথা বলে নিই। দেখো সেটা হচ্ছে কি, আমরা জানি যে প্রাণী জগতের প্রধান পর্ব হচ্ছে 9টা। প্রধান 9টা পর্বের মধ্যে কি আছে, একটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, তারপর হচ্ছে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং হচ্ছে কর্ডাটা। তো এই যে 9টা পর্ব, প্রধান 9টা পর্ব, এই প্রধান 9টা পর্বের প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু কিছু প্রাণীর উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে। যেমন তুমি এই প্রশ্নটাই খেয়াল করো, এখানে বলা হয়েছে যে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত কোনটা। তাহলে আমাদের পরীক্ষায় এরকমও আসতে পারতো যে কর্ডাটা পর্বভুক্ত কোনটা, একাইনোডার্মাটা পর্বভুক্ত কোনটা, পরিফেরা পর্বভুক্ত কোনটা, নিডারিয়া পর্বভুক্ত কোনটা, যে কোনোটাই কিন্তু আসতে পারে। তো যাই হোক, এখন আমরা একটু অপশনগুলো দেখব। তো দেখো ফার্স্ট অপশন যেটা স্কাইফা, তো স্কাইফা দিয়ে কাকে বোঝায়, এটা হচ্ছে স্পঞ্জকে বোঝায়। তো মনে রাখবা যে স্পঞ্জ যদি থাকে তাহলে সেটা অবশ্যই হচ্ছে পরিফেরার অন্তর্ভুক্ত। তাহলে স্কাইফা যেটা, এটা হচ্ছে 1 নম্বর পর্বের, অর্থাৎ পরিফেরা পর্বের। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি ফ্যাসিওলা হেপাটিকা, এটা দিয়ে হচ্ছে যকৃত কৃমিকে বোঝানো হয়, যকৃত কৃমি। তাহলে এই যে যকৃত কৃমি, এটা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত একটা প্রাণী। যকৃত কৃমি এটা কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। তো আমরা দেখো এইভাবে মনে রাখতে পারি যে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী হচ্ছে ফিজ। ঠিক আছে, কি বললাম, ফিজ। ফিজে কি হবে, ফিতে হবে ফিতা কৃমি, টেইনিয়া সোলিয়াম। আর অন্তেজ্যতে কি হবে, অন্তেজ্যতে হবে যকৃত কৃমি। তাহলে ফিতা কৃমি এবং হচ্ছে যকৃত কৃমি, এরা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত। এটা যেন মনে থাকে, প্লাটিহেলমিনথেস পর্বভুক্ত হচ্ছে ফিতা কৃমি এবং হচ্ছে যকৃত কৃমি।
আচ্ছা, অপশন সিতে যেটা ছিল দেখো অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডেস, এটা হচ্ছে গোলকৃমি। আর গোলকৃমি এটা কিন্তু নেমাটোডা পর্বভুক্ত, নেমাটোডা। আর মেটাফায়ার পোস্টহিউমা এটা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম, তো কেঁচো এটা হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত। তাহলে এই যে অ্যাসক্যারিস যেটা, এটা কিন্তু নেমাটোডার অন্তর্গত, নেমাটোডা। আর মেটাফায়ার যেটা, এটা হচ্ছে অ্যানিলিডার অন্তর্গত। তাহলে এইভাবে তোমাকে প্রত্যেকটা পর্বের কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর নাম মনে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? দেখো, আমি যখন শুরুতে তোমাদেরকে একটা পরিসংখ্যান দেখাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে বিভিন্ন পর্বের, মেজর পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ। তো দেখো, সেটাই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো প্রশ্নটা হচ্ছে নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? তো এটা অবশ্যই মনে রাখতে হবে, নেফ্রিডিয়া এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য, অ্যানিলিডা। অ্যানিলিডা পর্বের প্রাণীতে আমরা হচ্ছে নেফ্রিডিয়া পেয়ে থাকি। তোমাদের আরও কয়েকটা কথা বলে রাখি যে দেখো, নেফ্রিডিয়া আর নেফ্রন এই দুইটার মধ্যে যেন তোমরা প্যাচ না লাগাই ফেলো। নেফ্রন কি জিনিস? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠন এবং কাজের একক, কিডনির গঠন এবং কাজের একক, সেটা হচ্ছে নেফ্রন। আর এখানে কি বলা হয়েছে? নেফ্রিডিয়া। এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগাইলে হবে না। তাহলে নেফ্রিডিয়া এটা কোথায় পাওয়া যাবে? অ্যানিলিডাতে পাওয়া যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটি? তাহলে দেখো, আমাদের প্রথম যে অপশনটা, অর্থাৎ ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র, এটাই কিন্তু একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। পানি সংবহন তন্ত্র, এটা আমরা একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে দেখতে পাই। তারপর দেখো, এই যে পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একককে ওমাটিডিয়াম বলা হয়। তোমরা যখন ঘাসফড়িং পড়ছো, ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী থাকে, তাহলে অবশ্যই পুঞ্জাক্ষী এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে পুঞ্জাক্ষী। শিখাকোষ এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, প্লাটিহেলমিনথেস, এটা মনে রাখতে হবে। আর রক্ত সংবহন তন্ত্র, এটা আমরা বিভিন্ন পর্বে দেখতে পাই, মলাস্কাতে দেখতে পাই, আর্থ্রোপোডাতে দেখতে পাই, তারপর হচ্ছে করডাটাতে দেখতে পাই। আবার রক্ত সংবহন তন্ত্র কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ। তো এটা ডিফারেন্ট ডিসকাশন। তো আপাতত আমরা এখানেই আসি যে একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে পানি সংবহন তন্ত্রের উপস্থিতি, এটা মনে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। নিচের কোন প্রাণী অ্যাসিলোমেট? খেয়াল করো, অ্যা শব্দের অর্থ হচ্ছে না, অ্যা মানে কি? না। তার মানে কি না? সিলোম থাকে না, সিলোম থাকে না, এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। তোমরা নিশ্চয়ই জানো যে সিলোমের উপস্থিতি বা অনুপস্থিতি, এটার উপর ভিত্তি করে আমরা প্রাণীদের তিন ভাগে ভাগ করে থাকি, যার মধ্যে একটা ভাগ হচ্ছে অ্যাসিলোমেট মানে সিলোমবিহীন প্রাণী, আর একটা ভাগ হচ্ছে সিউডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণী, এবং আরেকটা হচ্ছে ইউসিলোমেট বা হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তো তোমাদের মনে রাখতে হবে যে প্রথম যে তিনটা পর্ব মানে হচ্ছে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস এরা হচ্ছে অ্যাসিলোমেটের অন্তর্গত। আর নেমাটোডা এটা হচ্ছে সিউডোসিলোমেট, আর বাকি যে পর্বগুলো আছে তারা হচ্ছে ইউসিলোমেটের অন্তর্গত। তাহলে খেয়াল করো যে অ্যাসিলোমেট যেটা, তাইলে কি কি বলছি? তিনটা পর্ব, একটা হচ্ছে পরিফেরা, পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া, এবং আরেকটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। এই যে তিনটা পর্ব, এরা হচ্ছে অ্যাসিলোমেট।
তো তাইলে এখন আমরা একটু অপশনগুলো টেস্ট করব যে এই তিনটা পর্বের অন্তর্গত কারা আছে। প্রথম অপশন অ্যাসক্যারিস লাম্ব্রিকয়েডেস, যেটা হচ্ছে গোলকৃমি, এটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী, তাহলে এই অপশনটা বাদ। তারপর আসি মেটাফির পোস্ট হিউমা, এটা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। আর শেষ অপশন যেটা দেখো টেইনিয়া সোলিয়াম, এটা হচ্ছে ফিতাকৃমি, ফিতাকৃমি। আর ফিতাকৃমি যেটা সেটা হলো প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্গত, প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্গত। এই কারণে ফিতাকৃমি এটা হচ্ছে অ্যাসিলোমেট হবে, কারণ সে পরিফেরা, নিরারিয়া, প্লাটিহেলমিনথেস এদের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, নিচের কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম। আচ্ছা, তো দেখো অরীয়ভাবে প্রতিসম কারা, আমরা এটা এইভাবে মনে রাখতে পারি, স্থির জলে হাইড্রা, মানে সমুদ্রের জলে হাইড্রা, স্থির জলে, তাহলে এটাতে কি হবে, সি অ্যানিমন। জলে এটাতে কি হবে, জেলিফিশ। আর হাইড্রাতে তো হাইড্রা, তাহলে এরা হচ্ছে অরীয়ভাবে প্রতিসম, অরীয়ভাবে প্রতিসম সি অ্যানিমন, জেলিফিশ এবং হাইড্রা। তাহলে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি, হাইড্রা। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যাবে কোনটা, আর্থ্রোপোডা পর্ব। আচ্ছা দেখি একটু, দেখো এই যে সি অপশন যেটা হিমোসিল, এটাই কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায়। আর এই যে রেডুলা যেটা, এটা হচ্ছে আমরা মলাস্কা পর্বের প্রাণীতে পেয়ে থাকি, মলাস্কাতে, মলাস্কাতে রেডুলাটা পাওয়া যায়, এটা মনে রাখবা। আর হিমোসিল, দেখো হিমোসিল কথাটাকে আমরা যদি একটু ভাঙ্গি, মনে রাখবা যদি কোনো শব্দের মধ্যে সিল থাকে এটার মানে হচ্ছে গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর। আচ্ছা, আর হিম, হিম মানে সহজে মনে রাখতে পারো রক্ত, তাহলে কি দাঁড়াচ্ছে, হিমোসিল মানে রক্তপূর্ণ দেহ গহ্বর, রক্তপূর্ণ। তোমরা এটা নিশ্চয়ই জানো যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে বা হচ্ছে ধরো ঘাসফড়িংয়ে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বিদ্যমান, অর্থাৎ এদের দেহ গহ্বরটা হচ্ছে রক্তপূর্ণ। তাইলে আমরা হিমোসিল কোথায় দেখতে পাই, হিমোসিল দেখতে পাই আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা হিমোসিল দেখতে পাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, এখানে বলা হচ্ছে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি। দেখো আমি একটু আগেই বলছিলাম যে সির জলে হাইড্রা, অর্থাৎ সি অ্যানিমন, জেলিফিশ আর হচ্ছে হাইড্রা। তাহলে আমরা এই যে হাইড্রা অপশনটা পাইলাম, তাহলে এটাই হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। আর এই যে ভলভক্স, এটা হচ্ছে গলীয় প্রতিসাম্যতা, গলীয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, কলা সংগঠন মাত্রার পর্ব কোনটি। দেখো আমরা চারটা সংগঠন মাত্রার কথা জানি, একটা হচ্ছে কি কোষ মাত্রা, তারপর হচ্ছে টিস্যু মাত্রা বা হচ্ছে কলা মাত্রা, তারপর হচ্ছে অঙ্গ মাত্রা, এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে তন্ত্র মাত্রা। তাহলে দেখো আমি যদি এটা একটু সিরিয়ালি লেখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সেল, তারপর কি টিস্যু, তারপর কি অর্গান, সেল, টিস্যু, অর্গান, তারপর কি, তারপর হচ্ছে সিস্টেম। তাহলে দেখো আমরা চারটা গ্রেড পাচ্ছি কিন্তু, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম। তাহলে সেল হচ্ছে নাম্বার 1, টিস্যু নাম্বার 2, অর্গান নাম্বার 3, সিস্টেম নাম্বার 4। তাহলে দেখো এভাবে মনে রাখতে হবে, একে এক মানে হচ্ছে 1 নম্বর পর্ব যেটা, অর্থাৎ পরিফেরা, এটা হচ্ছে কোষ মাত্রার, একে এক।
দুয়ে দুই। নিডারিয়া যেটা, এটা হচ্ছে টিস্যু মাত্রার, দুয়ে দুই। তিনে তিন। প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে অর্গান মাত্রার, মানে অঙ্গ মাত্রার। আর চারে চার, অর্থাৎ নেমাটোডা যেটা, এটা হচ্ছে তন্ত্রমাত্রার। তো দেখো, তাহলে মাত্রা তো এই চারটাই, এরপরে তো আর মাত্রা নাই। তাহলে এই নেমাটোডা থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত সবগুলাই কি হবে? সবগুলা হচ্ছে সিস্টেম মাত্রার বা হচ্ছে তন্ত্রমাত্রার। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? কলা সংগঠন মাত্রার পর্ব কোনটা? তাহলে কলা সংগঠন মাত্রার পর্ব হবে 2 নম্বর পর্ব, যেটা অর্থাৎ নিডারিয়া। নিডারিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিডারিয়া। পরিফেরা, এটা হচ্ছে কোষ মাত্রার, পরিফেরাটা হচ্ছে কোষ মাত্রার। নেমাটোডা যেটা, এটা হচ্ছে তন্ত্র মাত্রার। এবং কর্ডাটা যেটা, সেটাও হচ্ছে তন্ত্র মাত্রার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, সমুদ্র তারার প্রতিসাম্যতা এটা কোন ধরনের? আচ্ছা, আগে জানতে হবে যে সমুদ্র তারা এটা আসলে কোন পর্বের প্রাণী। তো মনে রাখবা, সমুদ্র তারা এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের, একাইনোডার্মাটা। আর একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এরা পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম। এখানে কিন্তু অরীয় প্রতিসম বা দ্বিঅরীয় প্রতিসম এটা দাগাইলে কিন্তু হবে না, এটা হবে পঞ্চ অরীয় প্রতিসম, বা এটা গলীয় প্রতিসমও না বা দ্বিপার্শ্বীয় প্রতিসমও না। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায়? তাহলে এই যে রেডুলা, রেডুলা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী শনাক্তকারী বৈশিষ্ট্য, রেডুলা, মলাস্কা। তারপর আসো নেফ্রিডিয়া, এটা তো বললামই যে এটা হচ্ছে অ্যানিলিডা পর্বের, অ্যানিলিডা, নেফ্রিডিয়া। আচ্ছা, ট্যাগমাটা, এটাও আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? আচ্ছা, শীতল রক্ত কাদের থাকে? যারা হচ্ছে সরীসৃপ, মানে যারা বুকে ভর দিয়ে চলে, ঠিক আছে, যারা বুকে ভর দিয়ে চলে তাদের রক্ত হচ্ছে শীতল হয়। তাহলে এই যে ক্যাভিয়া পোর্সেলাস, এটা কিন্তু গিনিপিগকে বোঝাচ্ছে, গিনিপিগ। তো গিনিপিগ এ কিন্তু সরীসৃপ না, গিনিপিগ রেপটিলিয়া শ্রেণীর না। তারপর দেখো নাজা নাজা, নাজা নাজা হচ্ছে গোখরা সাপ, ঠিক আছে, গোখরা সাপ। তাহলে গোখরা সাপ, বুঝতেই পারতেছো এটা বুকে ভর দিয়ে চলে, অর্থাৎ এর রক্তটা হচ্ছে শীতল হবে। তারপর দেখো কপসিকাস সলারিস, এটা হচ্ছে দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম এটা। তাহলে এটা কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে, দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম। আর প্যান্থেরা টিগ্রিস, এটা হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম। তাহলে বুঝতেই পারতেছো যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কে হবে? নাজা নাজা বা হচ্ছে গোখরা সাপ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। সার্কোপটেরিজি এই শ্রেণীর বৈশিষ্ট্য কোনটি? দেখো একদম প্রথমটাই, গ্যানয়েড আইস। সার্কোপটেরিজির আইসটা হচ্ছে গ্যানয়েড। দেখো আমরা একটা মজার ছন্দ মনে রাখব, সেটা হচ্ছে কি, সার্কাসে ডাইনিরা অস্থির গান গায়। তাহলে কি বললাম? সার্কাসে ডাইনিরা অস্থির গান গায়। সার্কাসে মানে হচ্ছে সার্কোপটেরিজি। সার্কাসে মানে হচ্ছে সার্কোপটেরিজি। এখানে ডাইনিরা, দেখো এটা দিয়ে বোঝানো হচ্ছে ডাইফি সার্কাল, অর্থাৎ এদের যে পুচ্ছ পাখনা বা হচ্ছে লেজ, এটা হচ্ছে ডাইফি সার্কাল ধরনের, ডাইফি সার্কাল। এটা
হোমো সার্কাল বা কিন্তু বা হেটেরো সার্কাল না, এটা কেমন হবে? ডাইফি সার্কাল। অস্থির, অস্থিরে হচ্ছে অস্থিময়, অর্থাৎ এরা হচ্ছে অস্থিময় মাছ, এরা তরুণাস্থিময় না, এরা কি? অস্থিময়। এবং এদের যে আইসটা থাকে সেটা হচ্ছে গ্যানয়েড আইস, ঠিক আছে? গ্যানয়েড আইস। তাহলে এই কথাবার্তাগুলাই আমরা মনে রাখবো যে সার্কোপটেরিজির বৈশিষ্ট্য হচ্ছে এদের পুচ্ছ পাখনা বা লেজ এটা হচ্ছে ডাইফি সার্কাল ধরনের, নট হোমো সার্কাল বা হচ্ছে হেটেরো সার্কাল। তারপর হচ্ছে এরা হচ্ছে অস্থিময় মাছ এবং এদের আইস হচ্ছে গ্যানয়েড আইস, নট সাইক্লয়েড অর হচ্ছে টিনয়েড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ্যানয়েড আইস। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? তাহলে দেখো একটা মাত্র পর্ব আছে, সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, এই পর্বের সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। তাহলে একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা চলে আসি। রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত কোন শ্রেণী? রশ্মিময় পাখনা, তাহলে দেখো এটা অবশ্যই এটার অ্যান্সার হবে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা চলে আসি। কোন পর্বের প্রাণীর ত্বক কাঁটাযুক্ত? তাহলে কাঁটাযুক্ত ত্বক এটা আমরা একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে পাই। কাঁটাযুক্ত ত্বক কোন পর্বের প্রাণীতে? এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। আইসিজেডএন কোনটির সংক্ষিপ্ত রূপ? দেখো চমৎকার একটা কোশ্চেন, এবং এইখানে যে অপশনগুলো আছে তুমি যদি সঠিকটা না জানো তুমি কিন্তু খুব সহজেই ঘাবড়াই যাবা যে কোনটা ছিল। তো মনে রাখবা যে আইসিজেডএন এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। শ্রেণীবিন্যাসের সব থেকে বড় একক? তাহলে সব থেকে বড় একক হচ্ছে ফাইলাম বা হচ্ছে পর্ব। ফাইলাম বা হচ্ছে কি পর্ব, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক, পর্ব। আর যদি বলা হয় যে মৌলিক একক কোনটা, মৌলিক, তাহলে বলতে হবে হচ্ছে স্পেসিস বা হচ্ছে প্রজাতি। তাহলে তোমাকে এই যে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস এগুলা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোন পর্বের প্রাণীতে শিখাকোষ দেখা যায়? ফ্ল্যাম সেল। শিখাকোষ না হেসে এভাবেও কিন্তু আসতে পারতো যে ফ্ল্যাম সেল পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে। দেখো তোমরা যখন রসায়ন পড়ছো, গুণগত রসায়ন, সেখানে ছিল শিখা পরীক্ষা, ফ্ল্যাম টেস্ট, আর এখানে হচ্ছে ফ্ল্যাম সেল মানে শিখা কোষ। তো শিখা কোষ এটা আমরা পাই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে, এটা মনে রাখবা যে শিখা কোষ আমরা কোথায় পাই? প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়? তাহলে পানি সংবহন তন্ত্র এটা আমরা দেখতে পাই একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহন তন্ত্র, এটা আমরা দেখতে পাই একাইনোডার্মাটার পর্বের প্রাণীতে। এবং এই একাইনোডার্মাটা থেকে দেখো আমরা আরও দুইটা কোশ্চেন সলভ করছি, যার মধ্যে একটা ছিল এরা হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম, আর একাইনোডার্মাটার সকল সদস্যই হচ্ছে সামুদ্রিক, এটা মনে রাখতে হবে, এদের সকল সদস্যই হচ্ছে সামুদ্রিক। নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? শিখা কোষ, ফ্লেম সেল, এটা প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য।
প্লাটিহেলমিনথেস। আচ্ছা, এরপরে যদি চলে আসি অস্টিয়া, ছিদ্র, এটা আমরা পাই পরিফেরাতে। আর এই যে তোমার হিমোসেল, রক্তপূর্ণ দেহগহ্বর, এটাই হচ্ছে আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য, হিমোসেল বা হচ্ছে রক্তপূর্ণ দেহগহ্বর। নেক্সট কোশ্চেনে চলে আসি, প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গবিহীন এবং তরুণাস্থিময় মৎস্য গোষ্ঠী কোন শ্রেণীর অন্তর্গত? দেখো, তরুণাস্থিময় বলা হয়েছে কিন্তু, তো তোমরা এটা মনে রাখবা যে কন্ড্র, কন্ড্র এই শব্দের অর্থ হচ্ছে তরুণাস্থি। কন্ড্র শব্দ যদি তুমি কোথাও দেখো, এটার মানে হবে তরুণাস্থি। যেমন খেয়াল করো, কন্ড্রোসাইট, সাইট মানে হচ্ছে কোষ, তাহলে কন্ড্রোসাইট এটা হচ্ছে তরুণাস্থির কোষ। তারপর পেরিকন্ড্রিয়াম, তরুণাস্থির যে আবরণী, এটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, আর এবার আসি অস্টিও, অস্টিও মানে হচ্ছে অস্থি, এটা মনে রাখবা যে অস্টিও শব্দের অর্থ হচ্ছে অস্থি। তাহলে আমি যদি বলি অস্টিওসাইট, তাহলে এটা দিয়ে কি বোঝাবে? অস্থির কোষ। পেরিঅস্টিয়াম, এটা হচ্ছে অস্থির আবরণী। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি যে তরুণাস্থিময় যেহেতু বলছে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে কন্ড্রিকথেস। এবং আরেকটা কথা মনে রাখবা, এই যে ইকথেস, এটার মানে হচ্ছে মাছ। ইকথিস শব্দের অর্থ কি? মাছ। ইকথিওলজি, মৎস্যবিদ্যা, যেখানে মাছ নিয়ে গবেষণা করা হয়। নেক্সট কোশ্চেনে চলে আসি, নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণীর উদাহরণ? দ্বিঅরীয়, দ্বি ডাবল সি, একটাতে হবে টিনোফোরা আর একটাতে হবে সিওলোপ্লানা। কি বললাম? টিনোফোরা আর হচ্ছে সিওলোপ্লানা। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি টিনোফেরা। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এরা কোন প্রতিসাম্যতার উদাহরণ? সির জলে হাইড্রা, অর্থাৎ অরিও, অরিও প্রতিসাম্যতার উদাহরণ। আর এই যে টিনোফেরা আর হচ্ছে সিওলোপ্লানা, এটা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, সিউডোসিলম যুক্ত বা ভ্রান্তসিলম যুক্ত প্রাণীর পর্ব কোনটি? তাহলে এটা অবশ্যই হচ্ছে নেমাটোডা, নেমাটোডা। সিউডো বা হচ্ছে ভ্রান্তসিলম যুক্ত, তাহলে ভ্রান্তসিলম যুক্ত প্রাণীর পর্ব হচ্ছে নেমাটোডা, অর্থাৎ 4 নম্বর যে পর্বটা আছে। যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একবারও সমান দুটি অংশে ভাগ করা যায় না, তখন অপ্রতিসাম্য বলে। অপ্রতিসাম্য কোনটি? দেখো, অপ্রতিসাম্য এই কথাটা লিখছি না, এটার মধ্যেই দেখো উদাহরণ লুকায় আছে। এখান থেকে নিব হচ্ছে শামুক, শামুক, আর একটা হচ্ছে স্পঞ্জ। তাহলে শামুক এবং স্পঞ্জ এরা হচ্ছে অপ্রতিসাম্যতার উদাহরণ বা অপ্রতিসম প্রাণীর উদাহরণ, শামুক এবং স্পঞ্জ। নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি, কোন প্রাণীটি দ্বিস্তরী? দেখো, আমাদের 2 নম্বর পর্ব যেটা মানে নিডারিয়া, এটা হচ্ছে দ্বিস্তরী। তোমরা নিশ্চয়ই হাইড্রা সম্পর্কে পড়ছো। তো হাইড্রার দেখো, সেখানে একটোডার্ম থাকে আর হচ্ছে এন্ডোডার্ম থাকে, কিন্তু মাঝখানের যেটা মানে মেসোডার্ম যেটা, এটা কিন্তু থাকে না, এর পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। তাহলে মনে রাখতে হবে 2 নম্বর পর্ব যেটা বা হাইড্রার পর্ব যেটা নিডারিয়া, সেটা হচ্ছে দ্বিস্তরী। আর 3 নম্বর যেটা প্লাটিহেলমিনথেস, সেটা হচ্ছে ত্রিস্তরী, মানে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে আর যারা আছে সবাই হচ্ছে ত্রিস্তরী, এটা মনে রাখতে হবে। তাহলে দ্বিস্তরী কোনটা? দ্বিস্তরী হচ্ছে হাইড্রা।
আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেসেন্স অফ ডায়াফ্রাম কোন শ্রেণীর বৈশিষ্ট্য? দেখো, এই যে ডায়াফ্রাম, আমাদের কি ডায়াফ্রাম থাকে না? তোমরা যখন শ্বসন এবং শ্বাসক্রিয়া পড়ছো তখন কিন্তু ডায়াফ্রাম মাসেলটা নিয়ে তোমরা পড়ছো যে ডায়াফ্রাম এটা এমন একটা মাসেল যেটা আমাদের উদর এবং হচ্ছে বক্ষ, মানে বুক এবং পিঠ, এই পেট, এই দুইটাকে হচ্ছে বিভক্ত করছে যেই মাসেলটা, তাকে আমরা বলে থাকি হচ্ছে ডায়াফ্রাম, বা বাংলায় বলতেছি মধ্যচ্ছদা, মানে মাঝখান দিয়ে দুইটা ভাগ করে ফেলছে। তো এখন তাইলে এটা আমরা কোথায় পাচ্ছি? মানুষে। তো মানুষ কোন শ্রেণীর? মানুষ হচ্ছে ম্যামালিয়া, মানে স্তন্যপায়ী শ্রেণীর। তাহলে এটা অবশ্যই কোথায় পাওয়া যাবে? ম্যামালিয়াতে পাওয়া যাবে, নট সরীসৃপে বা পক্ষীকুলে বা হচ্ছে উভচরে। এটার সঠিক উত্তর হবে ম্যামালিয়া বা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। নেক্সট কোশ্চেনে চলে আসি। কেঁচোর বায়োলজিক্যাল নেম কোনটি? তো এটা একটা সহজ প্রশ্ন ছিল, মেটাফের পোস্টহিউমা। আচ্ছা, আর এই যে হিরুডু মেডিসিনালিস, এটা কিন্তু জোকের বৈজ্ঞানিক নাম। এরা দুইজনই কিন্তু অ্যানিলিডা পর্বের অন্তর্গত। এটা হলো জোকের বৈজ্ঞানিক নাম। আর অরেলিয়া অরিটা, এটা হচ্ছে জেলিফিশ। এটা হলো কি? জেলিফিশ। নেক্সট কোশ্চেনে চলে আসি। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? তাহলে এটা অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণীদের। নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয় রেইন ফরেস্ট বা হচ্ছে সমুদ্রের ফুল, নিডারিয়া। তাহলে আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের বলে থাকবো সমুদ্রের ফুল। পরের কোশ্চেনে চলে আসি। পরিফেরা পর্বের প্রাণীতে কোন ধরনের লার্ভা দশা পাওয়া যায়? খেয়াল করো, পরিফেরা, এই যে আমি পর্বের নামটা লিখলাম, দেখো এর মধ্যেই অ্যান্সার লুকায় আছে। এখানে একটা পি আছে না পরিফেরা লিখতে, পিতে হবে প্যারেনকাইমোলা, প্যারেনকাইমোলা। আর এখানে একটা এ আছে, এটা হবে এমফিব্লাস্টোলা। অ্যামফিব্লাস্টোলা। তাহলে প্যারেনকাইমোলা এবং হচ্ছে অ্যামফিব্লাস্টোলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যামফিব্লাস্টোলা। নেক্সট কোশ্চেন, কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? তাহলে কোয়ানোসাইট কোষ এটা আমরা পাবো হচ্ছে পরিফেরাতে। কোয়ানোসাইট কোষ কোথায় পাওয়া যায়? পরিফেরাতে। দেখো, আমরা এমন একটা ছন্দ মনে রাখতে পারি পরিফেরার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য, সেটা হচ্ছে নীলপরি কেন স্বপ্নে আসে না? নীলপরি কেন স্বপ্নে আসে না? তাহলে নীল থেকে হবে নিশ্চল। পরিফেরার পর্বের প্রাণীরা হচ্ছে নিশ্চল, পরিতে পরিফেরা। আর এই যে কেন, কেনতে হচ্ছে কোয়ানোসাইট, কেনতে হচ্ছে কোয়ানোসাইট। এবার আমরা চলে আসি নিচের কোন পর্বের প্রাণী কোষীয় সংগঠন মাত্রার? তো কোষ মানে হচ্ছে 1 নম্বর মাত্রা, তাহলে 1 নম্বর মাত্রার পর্ব কোনটা? সেটা 1 নম্বর পর্ব, অর্থাৎ পরিফেরা। পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠন মাত্রার পরিফেরা। তো ভাইয়া অপরা, এই প্রশ্নের মাধ্যমে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টার থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিভিন্ন রাইটারের অনুশীলনের প্রশ্ন সলভটা শেষ হলো। খুব শীঘ্রই
তোমাদের সামনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো তোমাদের সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের যে কমপ্লিট সেটটা আছে তোমরা সেটা সবাই সংগ্রহ করবে, যেটা তোমাদের প্রস্তুতিকে আরও শানিত করবে এবং তোমাদেরকে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে পৌঁছাতে সাহায্য করবে। সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা।